1500 বছর উবায়দুল কাদের রায় শাসন করলেও এরা যে পৃথিবীর সবচেয়ে ঘৃণিত জীব, এরা যে পৃথিবীর সবচেয়ে বড় ফেসিস্ট। আর বাংলাগুলো আমি বলতে চাই না, আমার বাড়ি ভাটি এলাকায়, ফাইটা ভাষায় আমি করতে গালি দিতে চাই না। গতকাল বিএনপি নেতা ডক্টর আব্দুল মঈন খানের বাসাতে ইফতার করেছেন জার্মানির রাষ্ট্রদূত এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত, এবং সেখানে ছিলেন 2 জন চীনা দূতাবাসের প্রতিনিধিও। সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদের বিরুদ্ধে আদৌ কোনো ব্যবস্থা দুদক নেবে কিনা, এই প্রশ্নটা অনেকে করছেন। অবশ্য যারা প্রশ্ন করছেন তাদের প্রায় সবাই দেশের খোঁজ খবর রাখেন। আমি জানি যে এই প্রশ্নটা তারা করছেন, কিন্তু উত্তরটা তারা সবাই জানেন। সেটা হচ্ছে কোনো রকম কোনো পদক্ষেপ আসলে বেনজিরের বিরুদ্ধে নেওয়া হবে না, এবং লিস্ট একটা আইওয়াশ জনগণকে দেওয়ার কোনো ইচ্ছে সরকারের আছে সেটাও মনে করার কোনো কারণ নেই। কেন কারণ নেই সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। বাংলাদেশ পুলিশের সাবেক আইজি ডক্টর বেনজির আহমদ তার স্বর্ণের খনি নিয়ে, সম্পদের পাহাড় নিয়ে, বিত্তবিলাস এবং তার বেহেশতি যে রূপমহল রয়েছে, রঙ্গমহল সমূহ রয়েছে, প্রাসাদ সমূহ রয়েছে, নহর সমূহ রয়েছে, এগুলোর যে ফিরিস্তি কালের কণ্ঠ পত্রিকায় এসছে, তা নিয়ে কিছু মানুষ হয়তো বলেছিল যে না, এবার বিচার হবেই। রয়ের এই যে আপনার ভেতরে, টিমের ভেতরে যে কোনো সাংবাদিক ওই এলাকায় কাজ করে সে তার মধ্যে একজন, এবং অসময় টিভি মাঝে মধ্যে দেখি ভারত বিরোধী কিছু পোস্ট করে এদের এখানে। এটা নিয়ে কোন পলিসি সেটা আল্লাহ জানে ভালো। হঠাৎ হঠাৎ কিছু শিরোনাম দেখলে চমকে উঠতে হয়। অবশেষে বিএনপি কি তাহলে চীনের সাথেও যোগ দিতে যাচ্ছে? প্রিয় দর্শক শ্রোতা, এবং কি আইজিপি বেনজির আহমেদ, ডক্টর বেনজির আহমেদ, তিনি যে তার কোটি কোটি টাকার সম্পদ গড়ে তুলেছে অবৈধভাবে, তাহলে কি সেই সম্পদের লুণ্ঠন করেছে যে এটার কোনো বিচার হবে না? দুদক কি তার কোনো বিচার করবে না? প্রিয় দর্শক, মূলত আজকে 6টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। এক এক করে ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। তো সবাইকে বলবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আজকের নিউজটি শুনতে থাকুন। তো চলুন আর কথা না বাড়াই, এক এক করে ভিডিওগুলো দেখাই। সর্বপ্রথম জনপ্রিয় দর্শক শ্রোতা, ওবায়দুল কাদের বিএনপিকে মন্তব্য করে কঠিন সমালোচনা করেছে এবং সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছে মোস্তফা ফিরোজ। চলুন তার বক্তব্যটি আজকে প্রথমে শুনে আসি। আসসালামু আলাইকুম। হঠাৎ হঠাৎ কিছু শিরোনাম দেখলে চমকে উঠতে হয়। যেমন আজকে একটি পত্রিকার শিরোনাম হচ্ছে বিএনপি গণতন্ত্রের শত্রু ওবায়দুল কাদের। শত্রু এই কথাটা বলা মানেই হচ্ছে তখন বাংলাদেশের আন্তর্জাতিক নীতির কথা মনে হয়, যে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়। এই আন্তর্জাতিক নীতিটা আভ্যন্তরীণ ক্ষেত্রে যদি প্রতিপালন হতো তাহলে মনে হয় ভালো হতো। তাহলে রাজনীতির একটা সুস্থ চেহারা বা ভাষা, একটু সহাবস্থানের একটি পরিবেশ থাকতো। কেননা ওবায়দুল কাদের তার অবস্থান তো সর্বোচ্চ, মানে দেশের তিনি বলতে গেলে মানে সেকেন্ড ইন কমান্ড। তো তিনি যখন একটা দলকে, যেই দলকে নিয়ে গণতন্ত্র মানে টিকে থাকার কথা, মানে এখানে আওয়ামী লীগ এবং বিএনপি, আমি তো বারবার বলি যে এই দুটি দল আসলে বাংলাদেশের রাজনীতি গণতন্ত্রকে যদি টিকায় রাখতে হয় তাহলে এই দুটা দলকেই লাগবে। আর এই দুটো দলকে লাগবে মানে এই দুটো দলকে পরিশুদ্ধ হইতে হবে। তারা যদি সংশোধিত হয় তাহলে গণতন্ত্র টিকবে, নাহলে টিকবে না। আর যত চেষ্টাই করা হোক না কেন, যতই চেষ্টা তো কম করা হয়নি, কিন্তু লাভ হয়নি। তাতে ওই জাতীয় সংসদ একটা মনে হয় একটা স্মৃতি বিজড়িত একটা ভবন, এটাতে যে কোনো কর্মকাণ্ড হয়, এটা যে একটা কোনো কার্যকর প্রতিষ্ঠান, এটা কেউ মনে করে না, কোনো গণমাধ্যমের দৃষ্টিও নেই। হয়তো আইন পাশটা হলে তখন তারা করে, কিন্তু ওই মানে সংসদ নিয়ে কোনো নেই, বাড়তি কোনো চাঞ্চল্য নেই বা কৌতূহল নেই। তেমনি একে একে করে আমরা যদি সব প্রতিষ্ঠানগুলো বলতে গেলে সেগুলি একদম জিম্মি বা একদম একচেটিয়া, একতরফা, জবাবদিহিতা নাই। এখানে সরকারের যা ইচ্ছা সেটাই তারা বাস্তবায়ন করার জন্য বসে থাকে, সরকারি প্রতিষ্ঠানের মতনই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো। এই অবস্থায় যখন নাকি এইরকম কথা বলা হয় বিএনপি হচ্ছে গণতন্ত্রের শত্রু, তখন তার কিছু থাকে না। বরং আন্তর্জাতিক ক্ষেত্রে যদি এমন হতো যে সবার সঙ্গে বন্ধুত্ব, কিন্তু নয়ছাই করলে বা আক্রান্ত হলে কাউকে ছাড় নয়, এরকম একটা হলে ভালো হতো। তাহলে অন্তত মিয়ানমার, ভারত এদেরকে একটু রুখে দাঁড়ানো যেত। কারণ তাহলে আমাদের মানুষই, ওই মিয়ানমারে যুদ্ধ চলে, ভিতরে সেল পড়ে, আমাদের লোকজন মারা যায়, আমাদের আকাশসীমা লঙ্ঘন করে। ভারতের সীমান্তগুলোতে আমাদের লালমনিরহাট, কুড়িগ্রাম ওই অঞ্চল দিয়ে কিছুদিন পরপরই মারা যাচ্ছে। এটার কোনো উত্তর নেই, প্রতিবাদও নেই। তো এটাই হচ্ছে আমাদের আন্তর্জাতিক নীতি। তো আন্তর্জাতিক নীতির শব্দটা ভালো, কিন্তু এই শব্দটা যদি আমাদের দেশের রাজনীতির ক্ষেত্রে প্রয়োগ হতো তাহলে ভালো হতো। এখন যে বিষয় নিয়ে কেন বিবৃতি দিলেন হঠাৎ করে, এরকম কোন একটা প্রেক্ষাপট হলো বোঝা যাচ্ছে না, যে বিএনপিকে দেশের গণতন্ত্রের শত্রু ও আন্তর্জাতিকভাবে চিহ্নিত একটি সন্ত্রাসী দল বলে মন্তব্য করলেন ওবায়দুল কাদের। এটা হচ্ছে ভাষা। আন্তর্জাতিকভাবে চিহ্নিত সন্ত্রাসী যদি হয়
তাহলে তো আর বিএনপি থাকে না। তার মানে আওয়ামী লীগের প্রতিপক্ষ বলে যে কেউ আছে সেটা তো থাকে না। এরকম একটি অবস্থা যদি তৈরি হয় আমাদের রাজনীতিতে, কেন এই উত্তেজনা? সামনে নির্বাচন নাই, তেমন কোনো পরিবেশ নেই। তারপর বলছে বিএনপির নীতি, আদর্শ, কর্মপন্থা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী রাজনীতি মঞ্চে বিএনপির অবস্থান গণতন্ত্রের বিপরীত মেরুতে, এগুলি সমালোচনা করা যায়, এগুলি ঠিক আছে। কিন্তু একেবারে শত্রু, আন্তর্জাতিক সন্ত্রাসী দল, এগুলি যদি বলা হয় তাহলে কি হবে? আমরা বিগত সময় কি দেখছি? আর একটা কথা তিনি বললেন যে সাংবিধানিক ও নিয়মতান্ত্রিক পদ্ধতির প্রতি তাদের কোনো শ্রদ্ধাবোধ নেই। বাংলাদেশে কিন্তু একটা পদ্ধতি তো ছিল, সেটা হচ্ছে যে সংবিধানের আওতায় দলীয় সরকারের অধীনে নির্বাচন। এই পদ্ধতিটাকেই তো পরিবর্তন করলো। তো তখন কি সংবিধানের প্রতি শ্রদ্ধা ছিল না আওয়ামী লীগের? তারা সংবিধান বিরোধী এমন কি বলা যায়? এটা বলেছে তখন ওই সময় তৎকালীন বিএনপি বলেছে। বেগম খালেদা জিয়া বলেনি যে পাগল এবং শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। কিন্তু সেই সংবিধান সংশোধন করে নির্বাচনের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে একটা বিধান করা হয়েছে। ওই আওয়ামী লীগের ওই বিধান, ওই জিনিসটা যেহেতু আওয়ামী লীগ আবার বিলুপ্ত করেছে, আওয়ামী লীগ এটা বেনিফিটেড হয়েছে। 2008-এর নির্বাচনে তারা নির্বাচিত হয়ে এসছে, তারপর তারা এটার কবর রচনা করেছে। এখন বিএনপি যে আন্দোলনটা করছে সেটা আওয়ামী লীগের দেখানো পথ ধরেই তারা এগোচ্ছে। তাহলে আওয়ামী লীগ যদি সংবিধান বিরোধী না হয়, গণতন্ত্র বিরোধী না হয়, তাহলে বিএনপি কেন হবে? এই প্রশ্নটা আমি উত্তর আসলে আজ পর্যন্ত পাইনি আওয়ামী লীগের কারো কাছ থেকে। ওই ঘুরায় পেঁচায় তারা কথাবার্তা বলে যে না, কেন, এটা হলো স্বাধীনতা মুক্তিযুদ্ধের দল, তারা নির্বাচনে বিশ্বাস করে, হ্যান ত্যান, এখানে আমাদের নির্বাচন কমিশন স্বাধীন, তাদের কত রকম কথাবার্তা তারা বলে। কিন্তু বাস্তবের কার্যক্ষেত্রে দেখা যায় যে নির্বাচনের নামে একটা প্রহসন হয়। মোস্তফা ফিরোজের বক্তব্যটা আপনারা শুনলেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দ্বিতীয় নম্বরে যে ভিডিওটি আপনাদের জন্য রয়েছে সেটি হলো একটি লাইভ টক শোতে ওবায়দুল কাদেরকে কঠিনভাবে ধুয়ে দিলেন। প্রিয় দর্শক শ্রোতা, তিনি বলতেছে যে 1500 বছরে ওবায়দুল কাদেরের কলঙ্ক মোছা যাবে না, এরকম একটা বক্তব্য দিয়েছে। চলুন সে বক্তব্যটি শুনে আসি। 1500 বছর ওবায়দুল কাদেররা এই দেশ শাসন করলেও এরা যে পৃথিবীর সবচেয়ে ঘৃণিত জীব, এরা যে পৃথিবীর সবচেয়ে বড় ফ্যাসিস্ট। আর বাংলাগুলো আমি বলতে চাই না, আমার বাড়ি ভাটি এলাকায় ফাইটা ভাষায় আমি অকর্তে গালি দিতে চাই না। এরা যে সবচেয়ে বড় ফ্যাসিস্ট পৃথিবীতে, এইটা 500 বছর 1500 বছর শাসন করলেও তাদের নামে এই কলঙ্ক কোনোদিন বুঝবে না। কালি তাদের মুখে পড়ছে, পড়বে। সার্বভৌমত্ব কথাটার পিছনে যে যৌক্তিক প্রশ্নটি এখন বাংলাদেশ না সারা পৃথিবীতে আছে, সেই সার্বভৌমত্বের প্রশ্নে খুব ক্লিয়ারলি বাংলাদেশ সম্পর্কে এখন বলা যায় যে বাংলাদেশ নামে মাত্র একটি সার্বভৌম দেশ, কিন্তু এই দেশের উপরে যেভাবে বিদেশিরা তাদের হস্তক্ষেপ, তাদের ইনফ্লুয়েন্স করছে, বিশেষ করে আমাদের দেশের রাজনীতি, নির্বাচন নিয়ে সারা পৃথিবী যখন উদ্বিগ্ন, পাশের একটা দেশ যখন আমাদের দেশের রাজনীতিকে কন্ট্রোল করতে চায়, আমাদের দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে সেটাকে তাদের মতো করে, তাদের পছন্দ মতো পরিচালিত করতে চায় এবং করেছে। এবং আমাদের দেশের এই সকল সরকারি দল, এদের নাম শুনলেও মানুষের বমি আসে। যার নামটা আপনি বললেন, খুবই একটা, মানুষ বলে এটা নাকি একটা ঘৃণিত নাম বাংলাদেশ। তো আমরা মনে করি এখন বাংলাদেশে ভারতের বলতে যে কথাটা বলা হয়, আমি সেভাবে বলবো না, আমি বলবো ভারতের বর্তমান সাম্প্রদায়িক এবং মৌলবাদী যে শক্তি ক্ষমতায় আছে, তাদের মারাত্মক আধিপত্য বাংলাদেশে চলছে। এবং সেই কারণে প্রতি মুহূর্তে আমরা বাংলাদেশের মানুষের, যারা একদিন যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছিলাম, আশঙ্কায় আছি, আতঙ্কে আছি যে ভারত যদি তার এই ধরনের আধিপত্য থেকে, বাংলাদেশের সমস্ত ব্যাপারে হস্তক্ষেপ থেকে সরে না যায়, তাহলে সার্বিকভাবে বাংলাদেশকে একটা সার্বভৌম দেশ বলা যাবে কিনা এটা মানুষ চিন্তা করবে। পার্বত্য চট্টগ্রামের ঘটনাগুলো শুরু হয়েছে এখন থেকে নয়, এটা স্বাধীনতার পরে 52 বছর যাবৎ এই ঘটনা শুরু হয়েছিল। প্রথমে সামগ্রিকভাবে তাদের বিভিন্ন জাতিসত্তা, আদিবাসী সত্তার নামে, সন্তু লারমার নামে, এবং তার বড় ভাই যিনি এমপি ছিলেন যাকে হত্যা করা হয়েছে তার নামে যুদ্ধ চলছিল দীর্ঘদিন। সেই যুদ্ধ একটা পরিসমাপ্তি ঘটেছিল শেখ হাসিনা 96 সনে ক্ষমতায় আসার পরে। কিন্তু আমার কাছে মনে হয় যে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছে, হাসিনা সরকার যেমন কোনো কথা রক্ষা করে নাই,
চালাকি করতে চায় প্রত্যেকটা ব্যাপারে, এবং সবাইকে বোকা মনে করে এবং সবাইকে অধিকার থেকে বঞ্চিত করতে চায়। পাহাড়ের ব্যাপারও এখনো অনেকগুলো ঘটনা রয়ে গেছে যেখানে পাহাড়ের মানুষ নিজেকে বঞ্চিত করার বঞ্চিত ভাবার যথেষ্ট কারণ আছে, এবং সেই বঞ্চনার চিন্তা থেকেই এখন আর সামগ্রিক ভাবে নয়, খুব ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে তারা তাদের অধিকার আদায়ের জন্য কিছু কাজ করে। আমি ওই দিন দেখলাম, এটা সবচেয়ে অবাক লাগছে, 2-3টা থানা লুট করছে, ব্যাংক লুট করছে, অস্ত্র নিয়ে গেছে। নিশ্চয়ই এটা কাম্য না। আর বিএনপি এটার পিছনে আছে, ওবায়দুল কাদেররা বলতে পারে, কারণ ওবায়দুল কাদেররা হলো দাসের দাস, কৃতদাস আছে না, তার ইচ্ছাটা বলতে। ওবায়দুল কাদেরের কথাটা আমার কাছে সবসময় মনে হয় এটা কৃতদাস সুলভ একটা কথা, যে কথাটা শিখিয়ে দেওয়া হয়েছে, কোথাও যেই কথাটা বলো সেই কথাটাই বলো। কারণ যোগ্যতাহীন একজন ব্যক্তিকে যখন একটা অবস্থানের সর্বোচ্চ পর্যায়ে বসানো হয়, সে যা কিছু বলতে পারে, যা কিছু করতে পারে, তার কথা নিয়ে আমি খুব ভাবি না। মানুষ হাসাহাসি করে এবং মানুষ ঘৃণা। এবং বাংলাদেশে নিশ্চয়ই সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে পদক্ষেপ বাংলাদেশ সরকার নিয়েছে এটাই যথেষ্ট নয়। শুধু আমি মনে করি তাদের কি অভাব অভিযোগ, বিদ্রোহীদের অথবা যারা সশস্ত্র সংগ্রাম করার চিন্তা করছে, বিশেষ করে বান্দরবনে, তাদের কি অভাব অভিযোগ। সারা পৃথিবী ব্যাপী এই ধরনের ঘটনায় মানুষের মধ্যে বা পারস্পরিক পক্ষের মধ্যে আলাপ আলোচনা হয়। আমার মনে হয় সেই আলাপ আলোচনাটাই চালানো উচিত। আর বার্মার ব্যাপারে যা ঘটছে, বার্মা আর শেখ হাসিনা সরকারের মধ্যে খুব ডিফারেন্স আছে বলে আমার মনে হয়। বাংলাদেশে কি ঘটবে আমি জানি না, তবে বার্মাতে যা ঘটছে তা সঠিকভাবেই ঘটছে। বার্মা একটা দেশ, এটা পৃথিবীর অন্যতম অমানুষদের একটা দেশ। প্রিয় দর্শক শ্রোতা, বক্তব্যটি শুনলেন এবং দেখলেন সেই লাইভ টক শোতে। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এবার আমরা 3 নম্বরে যে ভিডিওটি আপনাদের জন্য রেখেছি সেটি হলো জাহিদুর রহমান। অর্থাৎ এই যে বেনজির আহমেদের কোনো বিচার হচ্ছে না, আসলে কি বিচার হবে? ডক্টর ইউনূসের বিচার হলো, বেগম জিয়ার বিচার হলো, তাহলে কেন বেনজির আহমেদের বিচার হচ্ছে না? আসলে কি আদৌ বিচার হবে? এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন জাহিদুর রহমান। চলুন তার মুখ থেকে শুনে আসি। সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদের বিরুদ্ধে আদৌ কোনো ব্যবস্থা দুদক নেবে কিনা, এই প্রশ্নটা অনেকে করছেন। অবশ্য যারা প্রশ্ন করছেন তাদের প্রায় সবাই দেশের খোঁজ খবর রাখেন। আমি জানি যে এই প্রশ্নটা তারা করছেন, কিন্তু উত্তরটা তারা সবাই জানেন। সেটা হচ্ছে কোনো রকম কোনো পদক্ষেপ আসলে বেনজিরের বিরুদ্ধে নেওয়া হবে না, এবং লিস্ট একটা আইওয়াশ জনগণকে দেওয়ার কোনো ইচ্ছে সরকারের আছে সেটাও মনে করার কোনো কারণ নেই। কেন কারণ নেই সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। অথচ এই ঘটনাটা এমন একটা সময় ঘটছে যখন এই দেশের সম্ভবত সর্বকালের সবচেয়ে বেশি পরিচিত মানুষ জনাব ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুদক লেলিয়ে দেওয়া, যে একটা শব্দ ব্যবহার করে, দুদক লেলিয়ে দেওয়া হয়। তখন আপনি যে কোনো কিছু করে তার বিরুদ্ধে অভিযোগ আনবেন, তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, সেটার অভিযোগপত্র দেওয়া হয়েছে, গ্রহণ করা হয়েছে, এবং অচিরেই এটার বিচার কার্য শুরু হবে, চোখ বন্ধ করে বলে ফেলা যায়। এই ঘটনাগুলো দেখি বলেই আমরা এই প্রশ্ন করি। এর আগে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 2-3 কোটি টাকা জাস্ট সিস্টেম্যাটিকলি জিনিসটা রাখা হয় নাই, তছরুফ হয় নাই, এবং সেই টাকা বেড়েছে সুদে আসলে। কিন্তু তারপরও সে মামলায় উনি জেলে গেছেন, এখনও টেকনিক্যালি উনি জেলে আছেন। উনি সরকারের এক ধরনের নির্বাহী আদেশে জেলের বাইরে থাকলেও ওনার সাজা স্থগিত বা দণ্ড স্থগিত হয় নাই, তীব্র ভীষণ অসুস্থ মানুষ হওয়ার পরও। এই ঘটনাগুলো যখন আমাদের সামনে ঘটে তখন আমরা বুঝি আসলে দুদক জিনিসটা কি। কিন্তু আজকে কথা বলতে চাইলাম, আসলে দুদক এই নিয়ে কোনো কথা পর্যন্ত বলছে না। তেমন আমরা খেয়াল করবো কোনো একটা মিডিয়া চোখে পড়েছিল দুদক কমিশনের দেখি টেকি টাইপের কথাবার্তা বলেছে, কিন্তু গতকালই দুদকের আইনজীবী জনাব খুরশিদ আলম খান, আমরা অনেক সময় তাকে দেখি দুদকের মামলাগুলোর ব্যাপারে কথা বলেন, কিন্তু তিনি গতকাল দুদকের হয়েও কথা বলছেন। উনি দুদকের কেউ নন আসলে, উনি একজন অ্যাসাইন্ড আইনজীবী। ওনাকে দুদক যে মামলা যেভাবে যতটুকু পরিচালনা করতে বলবেন উনি সেটা করবেন, এটাই তার দায়িত্ব। কিন্তু গতকাল কথা বললেন, যদি উনি এই কথা বলেছেন যে উনি আসলে দুদকের কেউ নন, কিন্তু তারপর আবার দুদক নিয়ে অনেক সাফাই গিয়েছেন। সেই কারণে তাকে কিছু কথা বলা একটু দরকার বলে মনে করি। ওনাকে এই ব্যাপারে মামলা করা হবে কিনা, কি করবে, এসব নিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে তখন তিনি স্পষ্টতই একটা কথা বলছেন। ওনার বক্তব্যটা একটু পড়ি, মানে হেডলাইনটুকু এরকম একটা মিডিয়ার চ্যানেলের ইউটিউবে ওরা হেডলাইন এরকম করেছে, কন্টেন্ট এটা আছে, বক্তব্যটা আমি শুনেছি। মিডিয়ায় খবর দেখে ঝাড়ফুঁক করে না দুদক। ওনার কথাটা হচ্ছে মিডিয়া আসছে তো কী হয়েছে, আমরা দেখবো, আমরা যদি এর মধ্যে কিছু পাই সিস্টেম্যাটিকলি যাচাই বাছাই করে, মানে খুব টেকনিক্যাল। এবং উনি বারবার একটা কথা বলার চেষ্টা করছেন, যদি দুদকের তফসিলভুক্ত হয় সেই অপরাধ, তাহলে দুদক অবশ্যই ব্যবস্থা নেবে, যাচাই বাছাই করবেন সব করে টোরে। যদি দুদকের তফসিলভুক্ত হয়, মানে আমি অবাক হই জনাব খুরশিদ আলম খানের মতো মানুষ এসব কথাবার্তা বলেন। উনি আইন কম জানেন, ব্যাপারটা মোটেও তা না। উনি আসলে এসব বলতে চান টেকনিক্যালিটিস দেখানোর জন্য। দুদকের তফসিলে কী কী অপরাধ আছে একটু পড়ি, এটা ওনার না জানার কোনো কারণ নাই। প্রথমটা হচ্ছে সরকারি কর্তব্য পালনের সময় সরকারি কর্মচারী, ব্যাংকার, সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত যে কোনো ব্যক্তি কর্তৃক উৎকোচ, ঘুষ, উপঢৌকন গ্রহণ। 2, সরকারি কর্মচারী, সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত যে কোনো ব্যক্তি বা অন্য যে কোনো ব্যক্তির অবৈধভাবে নিজ নামে বেনামে সম্পদ অর্জন। 2টাই হচ্ছে জনাব বেনজিরের বিরুদ্ধে অভিযোগ। আর এগুলো সব আগের 1 নাম্বারটা থেকে হচ্ছে, এরকম অনেকগুলো আছে, এগুলোতে আর ঢুকছি না। তফসিলে থাকবে না এটা, যদি থাকে তাহলে দেখবো না। এত টেকনিক্যালিটিস এত কিছু ছিল না, সরাসরি বলতে পারতেন, বলা উচিত ছিল।
তার বিরুদ্ধে কালের কণ্ঠে যে অভিযোগ এসছে, যে রিপোর্ট এসছে, সেই অভিযোগটাই হলো নামে বেনামে। বেনামে মানে হলো হ্যাঁ, উনি ওনার স্ত্রী কন্যাদের নামে সম্পদ তৈরি করেছেন, সেটা বেনামে তৈরি করা সম্পদ, সেটাও দুদকের তফসিলভুক্ত। আমরা তফসিল পড়তে চড়তে হয় না, আমরা যদি বলি যে দুদক আসলে কী করতে পারবে, আমাদের যে কোনো সাধারণ কাণ্ড জ্ঞান থাকা মানুষকে যদি জিজ্ঞেস করেন, সে এই জবাবটা দেবে। আপনি তো সম্পদ অর্জন করছেন, এরপর আরও অনেক কিছু, মানি লন্ডারিং সহ, তারপর সংশয় সম্পদের ক্ষতি সাধন অনেকগুলো তাদের এই আওতাধীন বিষয় আছে। কিন্তু উনি বারবার বলছেন যদি তফসিলে থাকে, যদি তফসিলে থাকে। আমরা এসব কথার মারপ্যাচ, আইনি মারপ্যাচের কথার মানে কিন্তু বুঝি। এবং উনি লয়ার হয়ে এত বড় বড় কথা আবার বলতে গেলেন কেন? ওই ভিডিওতে উনি বলছেন সাবেক রাষ্ট্রপতি, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক সেনাবাহিনী প্রধান, সাবেক প্রধান বিচারপতি সবাইকে নাকি দুদক সাজা দিয়েছে। সুতরাং দুদক বিরাট এক পাওয়ারফুল জিনিস, সুতরাং দুদককে নিয়ে কোনো সংশয় রাখা উচিত না। আবারও বলি, উনি লয়ার, উনি দুদকের কোনো কেউ নন। এভাবে দুদক সাফাই গেছেন কেন, সাপোর্ট করছেন কেন? দুদক সত্যিকার অর্থেই এক্স প্রধানমন্ত্রী বা এরকম আরও বহু জনকে হয়রানি করতে পারে, আমরা এটা জানি, খুব ভালোভাবে আমরা এটা জানি। এবং কখন কখন করে, কখন কখন করে না। সাবেক প্রধান বিচারপতি খুব মিষ্টি ছিল, শুধু সেই সাবেক প্রধান বিচারপতি যখন সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করেছেন বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে, নিম্ন আদালতকে পুরোপুরি উচ্চ আদালত থেকে পৃথক করা নিয়ে, তখন উনি তেতো হয়ে যান। আমরা জানি এরপর কীভাবে ঘাট ধরে সেই বিচারপতিকে বের করে দেওয়া হয়, প্রধান বিচারপতিকে, সিটিং চিফ জাস্টিসকে। ওগুলো আমাদের মনে আছে গান পয়েন্টে। প্রিয় দর্শক শ্রোতা, 6টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি, তার মধ্যে থেকে 3টি ভিডিও আপনারা দেখলেন। এবার আমরা 4র্থ নম্বরের ভিডিও আপনাদেরকে দেখাবো। তো তার আগে সবাইকে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। চলুন 4র্থ নম্বরে যে ভিডিওটি আপনাদের জন্য রয়েছে সেটি হলো এই যে কুকিচিনের বিষয়টি, অর্থাৎ আচ্ছা দাঁড়ান, ওই ভিডিওটি আমি পরে দেখাচ্ছি, সাংবাদিক ইলিয়াস হোসেনের একটি ভিডিও। তার আগে চলুন আমরা এই বিষয়টা আগে শেষ করি। অর্থাৎ আপনার এই যে কি বলে বেনজির আহমেদকে নিয়ে অবশেষে মুখ খুলেছে গোলাম মাওলা রনি। চলুন তার বক্তব্যটি শুনে আসি। বাংলাদেশ পুলিশের সাবেক আইজি ডক্টর বেনজির আহমেদ তার স্বর্ণের খনি নিয়ে, সম্পদের পাহাড় নিয়ে, বিত্তবিলাস এবং তার বেহেশতি যে রূপমহল রয়েছে, রঙ্গমহল সমূহ রয়েছে, প্রাসাদ সমূহ রয়েছে, নহর সমূহ রয়েছে, এগুলোর যে ফিরিস্তি কালের কণ্ঠ পত্রিকায় এসছে, তা নিয়ে কিছু মানুষ হয়তো বলেছিল যে না, এবার বিচার হবেই। পৃথিবীতে আল্লাহ আছেন না, প্রকৃতির মায়ের, আল্লাহর মায়ের, দুনিয়ার মায়ের। এতকাল ঘুঘু তুমি খেয়ে গেছো ধান, তুমি আর এইবার পারবে না, তোমাকে এবার ধরা হবে, এরকম আশাবাদী হয়েছিলেন অনেকে। কিন্তু ডক্টর বেনজিরের যে নির্ভার অবস্থা, নির্ভীক তার যে অভিব্যক্তি এবং ভাবলেশহীন চলাফেরা, এটি দেখে আবার যে সমস্ত মানুষ খুব আশাবাদী হয়েছিলেন তারা হতাশার সাগরে ডুবে গিয়েছিলেন। অধিকন্তু যারা এই খবর ছাপিয়েছেন, বসুন্ধরা গ্রুপ, তাদের মনে হয়তো আতঙ্ক বিরাজ করছে। এর কারণ হলো তাদেরও তো অনেক ত্রুটি রয়েছে, ভ্রান্তি রয়েছে, ভুল রয়েছে। এবং একটা সময় ডক্টর বেনজিরের সঙ্গে তাদের খুব ভালো সম্পর্ক ছিল। কাজেই ডক্টর বেনজির তাদের অনেক গুপ্ত কথা জানেন, তাদের অনেক ত্রুটি জানেন, দুর্বলতা জানেন। এবং যতই হোক না কেন, বাংলাদেশের যে কোনো একটা ব্যবসায়ী গ্রুপ, তাদেরকে যদি কোনো সরকারি প্রশাসন যন্ত্রকে ব্যবহার করতে হয় তাহলে ঘুষ দিয়ে ব্যবস্থা করতে হবে। কিন্তু প্রশাসনের বা রাজনীতির যারা ব্যক্তি রয়েছেন, তাদের সোশ্যাল কন্ট্যাক্ট, সামাজিক যে যোগাযোগ এবং প্রভাব এত বেশি যে একজন ব্যবসায়ী 100 কোটি টাকা দিয়ে যে কাজ করতে পারবে না, একজন এরকম সামাজিকভাবে প্রভাবশালী ব্যক্তি যার প্রশাসনের উপর প্রভাব আছে কিংবা যোগাযোগ আছে, তো সেই মানুষটি তার একটা মুখের কথা দিয়ে ওই 100 কোটি টাকার কাজটি উল্টিয়ে দিতে পারে। এটি এই বাংলাদেশে সম্ভব। এখানে রাজনীতিতে মন্ত্রী এমপি না হয়েও, এমনকি বিরোধী দলে থেকেও এই বাংলাদেশে এখন অনেক শক্তিশালী লোক আছেন। এমনকি বিএনপির মধ্যে, জামাতের মধ্যে অনেক শক্তিশালী লোক আছেন যারা প্রশাসনের একটা কথা যদি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী হুকুম দিলে যাওয়া হবে তার চেয়ে বেশি ফলাফল হবে, খুব বেশি যদি আওয়ামী লীগের এগেনস্টে না যায়। এরকম লোকও কিন্তু বিরোধী দলে আছে। আবার অনেক রিটায়ার্ড সরকারি কর্মকর্তা আছেন যারা ইচ্ছে করলে এমন কাণ্ড ঘটাতে পারেন, যারা বর্তমানে ক্ষমতায় আছেন, সচিব হন, আইজি হন, অন্য পদে আছেন, তাদের চেয়েও তারা কিন্তু প্রশাসনে অনেক বেশি প্রভাব বিস্তার করতে পারেন। যেমন দেখা গেল একজন ওসি, মূলত একজন ওসি দায়িত্ব পালন করেন, একজন টিওনো রুট লেভেলে দায়িত্ব পালন করেন, একজন ডিসি, ওসি, ডিসি, টিওনো, এই পদগুলো একেবারে ইন্ডিপেন্ডেন্ট। এখন আপনি প্রধানমন্ত্রীকে বলেন, প্রধান বিচারপতিকে বলেন, সেনাবাহিনী প্রধানকে বলেন, কিংবা আইজিকে বলেন, সচিবকে বলেন, আলটিমেটলি এই 3 জন ব্যক্তির কাছে যেতে হবে আপনাকে এটা বাস্তবায়নের জন্য। আর নিম্ন আদালত যদি ধরেন, তাহলে যে বিচারক
সেই বিচারকের কোর্টে, মানে তিনি যে কোর্টটা পরিচালনা করেন সেই কোর্টটাই এখানে গুরুত্বপূর্ণ। এখন দেখা গেল যে সেই সংশ্লিষ্ট নিম্ন আদালতের কোনো বিচারক, কোনো থানার ওসি, কোনো জেলার ডিসি, কোনো উপজেলার টিওনো, তার সঙ্গে কোনো একজন মানুষের ব্যক্তিগত সম্পর্কটা খুব বেশি রয়েছে, লেনাদেনা রয়েছে, পারিবারিক বন্ধন রয়েছে। তো সেখানে যা কিছুই হোক না কেন সেই লোকটি, অর্থাৎ যার সম্পর্ক আছে, প্রভাব আছে, সেই সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এভাবে একটা প্রাকৃতিক ব্যালেন্স কিন্তু বাংলাদেশে রয়ে গেছে। তো ডক্টর বেনজির যে সম্পদের পাহাড় গড়েছেন, সেই সম্পদের সঙ্গে তার আত্মীয় স্বজন তো অবশ্যই আছে, তার স্ত্রী আছে, তার শাশুড়ি আছে, তার শালা আছেন। তো তার শালা একসময় লেফটেন্যান্ট কর্নেল সেনাবাহিনীতে ছিলেন, তারপরে সেখান থেকে রিটায়ার করার পর তার যে স্ত্রী, শালার স্ত্রী, তিনি একজন ব্রিগেডিয়ার, এখন সিটিং ব্রিগেডিয়ার। তো এই শালার সম্পর্কে, শালার নামে অনেক সম্পত্তি আছে, এটাও প্রকাশিত করে দিয়েছে। তাহলে এখন চিন্তা করেন, একজন শালা, সে যদি একজন লেফটেন্যান্ট কর্নেল হয়, তার স্ত্রী যদি একজন সিটিং ব্রিগেডিয়ার হয়, তাহলে তাদের কি 2-4 জন বন্ধুবান্ধব নেই বিভিন্ন গোয়েন্দা সংস্থাতে? তো সেখানে বসুন্ধরা উল্টে ফেলে আরও বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। আবার চিন্তা করেন যে তার শাশুড়ির নামে অনেক সম্পত্তি আছে, কেউ বলে 500 কোটি টাকার, কেউ বলে 1000 কোটি টাকার, বা তার স্ত্রীর নামে 1000 কোটি টাকার সম্পত্তি আছে। তাহলে এখন তার শাশুড়ি, তিনি তো যেন তেন লোক নন। বেনজির সাহেবের শাশুড়ি একজন এসপির, সাবেক এসপির ওয়াইফ, মানে বেনজির সাহেবের শ্বশুর একজন এসপি ছিলেন। তো এবং সেই এসপির সম্ভবত দ্বিতীয় স্ত্রী, মানে এই মহিলার আগে এক জায়গাতে বিয়ে হয়েছিল, সেখান থেকে এসে তিনি এই এসপি সাহেবের বউ হয়েছেন। এখন বেনজির সাহেবের যে ওয়াইফ, তিনি সেই এসপির মানে ঔরজার সন্তান না আগের ঘরের, মানে ওই মহিলা যে পরিবার থেকে আসে তার ঘরে, এটা আমি বলতে পারবো না, এটা আমি জাস্ট একটা নির্ভরযোগ্য সূত্র থেকে সেটা জেনেছি। ফলে দেখেন ডক্টর বেনজিরের যে সূত্রটা, যোগসূত্রটা, এটা সব জায়গাতে ছড়িয়ে আছে। আবার ধরেন এখন যিনি আইজি রয়েছেন, এই আইজি সাহেব তার খুবই স্নেহভাজন, ঘনিষ্ঠজন এবং তার শুভার্থী। ফলে পুলিশ প্রশাসনকে ইচ্ছা করলে আইজি সাহেবের বিরুদ্ধে কেউ ব্যবহার করতে পারবে না। একেবারে খুব মানে। প্রিয় দর্শক শ্রোতা, গোলাম মোল্লা রনির বক্তব্যটি আপনারা শুনলেন। এবার আমরা কাজী হিমায়তুদ্দিন মিশনের একটি বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব। তাহলে কি বিএনপি অবশেষে চীনের সাথে যোগ হচ্ছে? তাদের বৈঠক হয়েছে, ইফতারি হয়েছে চীনের সাথে বিএনপির নেতাকর্মীদের। চলুন এ বিষয়টি নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন, শুনে আসি। গতকাল বিএনপি নেতা ডক্টর আব্দুল মঈন খানের বাসাতে ইফতার করেছেন জার্মানির রাষ্ট্রদূত এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত, এবং সেখানে ছিলেন 2 জন চীনা দূতাবাসের প্রতিনিধিও। এখন অনেকেই আপনারা মনে করতে পারেন যে ভাই, এই ধরনের ইফতার পার্টি তো হতেই পারে, এটা নিয়ে আসলে অত বিশাল করে দেখার কিছু নেই। আপনারা যারা এই মতবাদে বিশ্বাস করেন তাদের প্রতি আমার রেসপেক্ট থাকবে, বাট আমি মনে করি যে আসলে এই রাজনীতিতে বা ভূরাজনীতিতে বিনা কারণে কিছুই ঘটে না। মঈন খানের বাসায় এর আগে ছিলেন যুক্তরাজ্যের হাইকমিশনার, তারপরে গতকালকে ছিলেন সেই জার্মানির রাষ্ট্রদূত এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত, সঙ্গে চীনা প্রতিনিধিরা ছিলেন 2 জন। ওখানে কি ইফতারের ফাঁকে ফাঁকে কোনো আলোচনাই হয়নি রাজনীতি নিয়ে? মঈন খান কি এই ইফতার পার্টির মাধ্যমে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেননি? অবশ্যই করেছেন। আমি একটু পড়ে শোনাই, তারপর আমি আমার বিশ্লেষণটা করব। যুক্তরাজ্যের হাইকমিশনার সারাকুকের পরে এবার রাজধানীর গুলশানে মঈন খানের ভাষায় নৈশভোজ করেছেন ঢাকাস্থ জার্মান রাষ্ট্রদূত আসিম টস্টার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো র্যাঙ্গলি। রোববার সন্ধ্যায় ইফতার ও নৈশভোজের আমন্ত্রণ আসেন তারা। বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির এই তথ্য জানান। জানা গেছে এ সময় চীনের উপরাষ্ট্রদূত ইয়ান হুয়ালং এবং দ্বিতীয় সচিব গু ঝিকিনো তাদের সঙ্গে উপস্থিত ছিলেন। এর আগে শনিবার 6 এপ্রিল মঈন খানের বাসায় ইফতার এবং নৈশভোজে অংশ নিয়েছিলেন ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার সারা ক্যাথরিন কুক। তো এই ছোট সংবাদটা, এখন দর্শক একটা কথা বলছে, সেটা হচ্ছে কি, যে বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কটের যে ঘোষণা এবং এটা সফল কি বিফল, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। কিন্তু এতে যে চীন খুশি হয়েছে তাতে তো কোনো সন্দেহ নাই, অবশ্যই চীন খুশি হয়েছে। এবং বিএনপির কিছু কিছু হাইকমান্ডের নেতাদের মতে যে আমরা আমেরিকার উপর বিশ্বাস করেছিলাম, আমেরিকা আমাদের সঙ্গে ছিল, এখনো আছে, কিন্তু আমেরিকার প্রতি আমাদের যেই আশাটা ছিল সেই আশাটা আসলে আমেরিকা তার ধারে কাছে দিয়েও যায়নি। নির্বাচনের পরে হাসিনা এখনো আছে, আমেরিকা চুপচাপ আছে। সুতরাং আমাদেরকে আসলে এই ভারতকে ঠেকাতে হলে বা বাংলাদেশের উপর থেকে ভারতীয় আধিপত্যবাদ দূর করতে হলে, এবং ভারতীয় আধিপত্যবাদ হচ্ছে হাসিনাকে টিকিয়ে রাখা, এখন আমাদের আসলে চীনের দিকে ঝুঁকতে হবে। এই ধরনের মতবাদ কিন্তু বিএনপির হাইকমান্ড থেকে উঠতেছে, এবং খুব শীঘ্রই বিএনপির একটি প্রতিনিধি দল তাদের চীন সফরের কথা রয়েছে। যদিও তারা এই সফরটা শুধুমাত্র ডিলে করেছে মার্কিন দূতাবাসের রিকোয়েস্টে। আমেরিকা বলতেছে আরেকটু ওয়েট করো, চীনের সঙ্গে এত দ্রুত সম্পর্ক তৈরি করার কিছু নাই, কারণ ওই যে ভারত আমেরিকার বড় স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। তো এই হচ্ছে কি অবস্থা। এখন ভূরাজনীতি কিছুটা চেঞ্জ হচ্ছে আসলে। আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে কি, যে ভারত একটা পরাশক্তি না হলেও পরাশক্তি হতে চায়, কিন্তু চীন অলরেডি একটা পরাশক্তি।
এখন ভারত আর চীনের মধ্যে পার্থক্য হচ্ছে কি, যে ভূরাজনৈতিক খেলায় ভারত কিন্তু চীনের কাছে শিশু, এটা হচ্ছে বাস্তবতা। আপনাদেরকে একটু উদাহরণ দেশ হচ্ছে কি, যে মিয়ানমারের যুদ্ধ, এই মিয়ানমারের যে আং সাং সুচি সরকার, তাদের সঙ্গে কিন্তু চীনের ভালো সম্পর্ক ছিল, এখনো আছে। আবার এই যে সাময়িক সরকার ক্ষমতায় আছে মিয়ানমারে, তাদেরকেও কিন্তু চীন সমর্থন দিয়ে রেখেছে। শুধু কি তাই, মিয়ানমারের যে 3-4টা বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো আছে, যারা আসলে স্বাধীনতা দাবিতে আন্দোলন করতেছে, তাদের প্রত্যেকের সঙ্গে কিন্তু চীনের সম্পর্ক আছে। সুতরাং চীন হচ্ছে ভূরাজনীতির বড় খেলোয়াড়, তারা সবার সঙ্গেই সম্পর্ক রাখে। আপনি কি মনে করেন চীনের সঙ্গে বিএনপির সম্পর্ক নাই? তলে তলে তাও আছে। আমাদের খেয়াল আছে না, 2 বছর আগে বেগম জিয়ার জন্মদিনে চীনের তবসত অনেকগুলো ফল ফুল পাঠিয়েছিল, একদম ভ্যান ভর্তি করে। তো চীন হচ্ছে এইরকম সাম্রাজ্যবাদী শক্তি যে চীন সবার সঙ্গে সম্পর্ক রাখে এবং এভাবেই তারা ভূরাজনৈতিক স্বার্থ হাসিল করতে চায়। আজকে যদি হাসিনা ক্ষমতায় চলে যায়, তাহলে চীন অবশ্যই, যেহেতু বিএনপি আগে ক্ষমতা ছিল, ভবিষ্যতে আসবে, তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। এবং সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ যে 10টা আসনও পাবে না, বিএনপি জিতবে, এটা কি চীন বোঝে না? অবশ্যই এটা চীন জানে, এবং জানে বলেই কিন্তু এই চীনের উপরাষ্ট্রদূত এবং সচিব কিন্তু ইফতার পার্টিতে ছিলেন। তারা সবার সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়। পক্ষান্তরে ভারত করতেছে কি, ভারত এক ঝুড়িতে সব ডিম নিয়ে বসে আছে। এই কারণেই ভারতের সঙ্গে কিন্তু প্রতিবেশী কোনো দেশেই তেমন সুসম্পর্ক নাই বাংলাদেশ ছাড়া, কিন্তু বাংলাদেশের জনগণের সঙ্গে নাই, হাসিনার সঙ্গে আছে। এটা হচ্ছে বাস্তবতা। বাংলাদেশের 90%। আমরা এখন ভিডিওর লাস্ট মুহূর্তে চলে এসেছি। এবার আমরা সাংবাদিক ইলিয়াস হোসেনের একটি ভিডিও দেখি আজকের ভিডিওটি শেষ করব। অর্থাৎ এই যে কুকিচিন নামক একটা বিষয়টি ঘটেছে বান্দরবনে, যে ব্যাংক ডাকাতির বিষয়টা, হ্যাঁ, অনেকে আটক হয়েছে, এটা নাকি সম্পূর্ণ ব্যাংক ডাকাতির বিষয়টা বা যাবতীয় বিষয় সব কিছু নাটক, যেটা বলছে সাংবাদিক ইলিয়াস হোসেন। চলুন তার একটা প্রতিবেদন দেখে আসি। আসসালামু আলাইকুম। গেল 2-3 দিন ধরে পাহাড়ে বিশাল যুদ্ধ চলছে। পুলিশ আর র্যাব জীবন যৌবন দিয়ে তারপরে কেএনএফ কুকিচিন যারা, তাদের সাথে ফাইট করছে। বাংলাদেশের যত মিডিয়া সব বড় বড় টিম লাইভ করার জন্য সেখানে গিয়ে প্রস্তুত। র্যাবের বড় ঢাকার যে টিম, তারাও সেখানে গিয়ে ব্রিফিং, তারপরে সার্বক্ষণিক যে তথ্য সেগুলো জানানোর জন্য হাজির। তো এইসব মিলে আপনাদের ভেতরে নিশ্চয়ই একটা বিশাল আকারে আতঙ্ক কাজ করছে, যেটা কিনা মনে হচ্ছে যে কুকিচিন বোধহয় বাংলাদেশ দখল করে নিল কিনা। পার্বত্য চট্টগ্রাম তো অবশ্যই অলরেডি তারা দখল করেই নিয়েছে, এবং যে পরিমাণে গোলাগুলির সাউন্ড দূরের থেকে শোনায়। আলাদা রাজ্য বা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য পাহাড়ের ক্ষুদ্র নিগোষ্ঠীর নারী পুরুষের সমন্বয়ে গড়েছে প্রশিক্ষিত নিজস্ব বাহিনী। এরই মধ্যে কেএনএফ বানিয়েছে নিজস্ব পতাকা, তৈরি করেছে মন গড়া মানচিত্র। আপনাদেরকে কোনো কিছু আমি কারোর বিরুদ্ধে বলছি না, বা কোনো কিছু পক্ষে বিপক্ষে কোনো কিছু না, জাস্ট মাথায় কিছু লজিক আপনাদেরকে একটু দাঁড় করায় দেওয়ার চেষ্টা করবো। আমার মাথায় যেটা ঢুকেছে, আমার কম বুদ্ধিতে যতটুকু আমি বুঝতে পেরেছি, সেই জায়গাগুলো আপনারা চিন্তা করলেই বুঝবেন যে আসলে ঘটনাটা কি। আমরা যেটা জানতে পারি সেটা হলো বান্দরবন সদরের বিভিন্ন পাড়া মহল্লায় এক কুকিচিন সদস্য অবস্থান রয়েছে, সেটি কিন্তু রয়েছে। অসময় টিভির ওই যে কমল দে, এই কমল দে আপনার চট্টগ্রাম, কক্সবাজার, তারপর ওই দিকের হিলটেক্সে যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোতে যখন বেশি তৎপরতা দেখাবে তখন বুঝবেন যে সামথিং রং। সে বিশাল বড় কোনো সাংবাদিক কোনো কিছু সেটা না, কিন্তু রয়ের এই যে আপনার ভিতরে টিমের ভেতরে যে কোনো সাংবাদিক ওই এলাকায় কাজ করে, সে তার মধ্যে একজন। এবং অসময় টিভির মাঝে মধ্যে দেখি ভারত বিরোধী কিছু পোস্টস করে। এদের এখানে এটা নিয়ে কোন পলিসি সেটা আল্লাহ জানে ভালো। কারণ আপনাদের মনে আছে যে এরা যখন কিনা আপনার এসব কথাবার্তা বলে না, এসব কথাবার্তার পরপরই তারা আবার দেখা যায় ইন্ডিয়ার পক্ষে কিছু কাজ করে। অনেকে দেখবেন কি সুন্দর সুন্দর মাঝে মধ্যে 71 টিভিও কোরআনের একটা আয়াত, একটা হাদিস নিয়ে এক নিউজ করে। এটা করে আপনাদের এই কিছু আপনার আছে না, আমাদের মতো যারা আছে, আমাদেরকে আবার ওদের কাছে নেওয়ার জন্য এই ধরনের নিউজ করে। দেখবেন আইটিভি যেগুলো সারাদিন ইসলামের বিরুদ্ধে কাজ করে, তারা এই ধরনের নিউজ করে। এই নিউজ করার কারণ ওই একটাই, সেটা হচ্ছে যে আপনাকে বোঝানো যে না, আমরা খুবই ইসলাম প্রেমী মানুষ। আসলে ওই যে সবই সাবস্ক্রাইবার আর ফলোয়ার টানার আমাদেরকে বলে আমরা ইউটিউবে টাকা কামানোর জন্যই করি। একটা টক শো দেখলাম কয়দিন আগে, সেই টক শোর ভেতরে মারামারি করছে দুইজন, বিএনপির এক নেতাকে আওয়ামী লীগের ওই যে গুন্ডা, কি যেন এটার নাম, ওই মাতারিপুরের দিকে, ওই গুন্ডা মারতে আসে, কেউ ঠেকাচ্ছে না, এটা ভিডিও করছে, এটা ভিডিও করলে ভিউ বাড়বে, এবং সেটা আবার আপলোডও দিয়েছে টেলিভিশন। সো এটা সবই অল অ্যাবাউট আপনার ভিউজ আর সাবস্ক্রাইবার্স এবং ফলোয়ার্স। এখন এই চ্যানেলগুলো, পত্রিকাগুলো, তারা এটাই করে। ইন্ডিয়ার ব্যাপারে মাঝে মধ্যে বিপক্ষে নিউজ দিলেই মনে করার কারণে তারা ইন্ডিয়ার বিপক্ষে কাজ করে। আপনার ইসরায়েলের পক্ষে কাজ করেও ইসরায়েলের পাসপোর্ট থেকে বাংলাদেশের ইসরায়েলের নাম সরাই দিয়ে আবার অনেকে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে। সো এগুলো সবই একটা গেমের পার্ট। এখন এই সময় টিভি এই কমল দেখে ঠিকই রেখে দিয়েছে। আমি কিন্তু বাবুল আক্তারের নিউজে বনজ কুমারের সাথে তার যে সম্পর্ক, তার বিষয়গুলো, তার যে মিথ্যাচার, এই জিনিসগুলো কিন্তু সব সেখানে দেখানো হয়েছে। সে কিন্তু এখনও অসময় টিভিতে কাজ করছে। এখন তাদের এখানে সাবস্ক্রাইব করে থাকা, তাদের ভিডিও দেখা, তাদের ভিউ বাড়ানো না বাড়ানো সেটা আপনাদের ব্যাপার। বাংলাদেশের মানুষের সমস্যা হচ্ছে যে এরা একটা কুকুরেরও তারপরে একটা থাকে, নীতি থাকে, প্রচণ্ড নীতিবান। এদের কুকুরের চাইতেও নীতি কম। সো এই জাতির জন্য শেখ হাসিনা ইজ দ্য পারফেক্ট প্রাইম মিনিস্টার। এটা খুবই আমার কাছে মনে হয় যৌক্তিক একটা বিষয়, এবং এর চেয়ে খারাপ একটা কিছু আশা
এরা ডিজার্ভ করে। কারণ হচ্ছে 2-3 দিন আগে একটা দেখলাম, ওই যে এক নাস্তিক আছে, নামও নিলাম না, নাম নিলে আবার এগুলি ফেমাস হয়ে যায়। তো এই নাস্তিকের বাচ্চা আপনার করে, হ্যাঁ, একজন এক টুপি তারে বসায় দিয়ে আপনার এডিট করে তারপর বসিয়েছে যে সে উমরা করতে সৌদি আরবে গিয়েছে। এটা দিয়ে আবার কিছু নাদান আপনার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লেখা বসে, আরে ভাই তোর বাপের কিরে, ওই নাস্তিক ওই 2 দিন আগে যে আরেকটা আছে মুফাসসির, 2 দিন আল্লাহর কোরআন নিয়ে করে, আবার 2 দিন করে, যখন আবার মানে ইসলাম ধর্মে চলে আসে সব আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা মূলত আজকের ভিডিও, মোট 6টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। এক এক করে 6টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা মনোযোগ সহকারে 6টি ভিডিও দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেল এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।